ভারতীয় পণ্য না বলে যদি বলা হতো যে ইয়াবা বর্জন করা হোক, আজকে যদি বলা হতো যে ফেন্সিডিল বর্জন করা হোক, তাহলে এটা সামাজিকভাবে গ্রহণযোগ্যতা পেত জনগণের মাঝে। ভারত থেকে ফেন্সিডিল এসে আমাদের যে যুব সমাজকে ধ্বংস করছে, এটা তো কেউ বলছে না যে এটা বর্জন করা হোক। বাংলাদেশের 53 বছরে কিভাবে নির্বাচন হবে এই পদ্ধতিটি এখনো কেউ কোনো রাজনৈতিক দল করতে পারেনি। হেলাল ভাইয়ের কাছে একটু যেতে চাই, শুনে আসি যে ভারতীয় পণ্য বর্জনের যে রাজনীতি, সেটি বললেন যে শুধু গতানুগতিক রাজনীতির জন্য এটি চলে এসেছে। বাংলাদেশে ভোট এবং গণতন্ত্র নিয়ে যে বড় দুটি দলের মধ্যে যে তফাৎ, যে বিরোধ, তারই অংশ হিসেবেই কি ভারতের পণ্য বর্জনের এই রাজনীতি আসলো? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এসি টিভির দর্শকবৃন্দকে, ধন্যবাদ এসি টিভির কর্মকর্তা কর্মচারী বন্ধুকে, ধন্যবাদ আমার দুই বিজ্ঞ আলোচকবৃন্দকে। বাংলাদেশের রাজনীতির জন্য বিভিন্ন ইস্যু তৈরি করে বিরোধী পক্ষ, সরকার বিরোধী পক্ষ। এটা নতুন না, এটা বিগত জীবনেও আমরা সবাই দেখেছি এবং এটা যুগ যুগ ধরে চলে আসছে। সরকারকে দোষারোপ করার জন্য বা বেকায়দায় ফেলার জন্য বিরোধী পক্ষ এরকম কিছু ইস্যু তোলে। আজকে যদি ভারতীয় পণ্য না বলে যদি বলা হতো যে ইয়াবা বর্জন করা হোক, আজকে যদি বলা হতো যে ফেন্সিডিল বর্জন করা হোক, তাহলে এটা সামাজিকভাবে গ্রহণযোগ্যতা পেত জনগণের মাঝে এবং জনগণও বাহাবা দিত। ভারত থেকে ফেন্সিডিল এসে আমাদের যে যুব সমাজকে ধ্বংস করছে, এটা তো কেউ বলছে না যে এটা বর্জন করা হোক। ইয়াবা এসে যে আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, এটা তো কেউ বলছে না যে ইয়াবা বর্জন করা হোক। এটার বিরুদ্ধে কিন্তু কেউ কথা বলছে না। সুতরাং বর্জন যদি করা হয়, পণ্য বর্জন যদি করা হয়, তাহলে আপনি আমদানি বন্ধ করে দিলে তো হবে। আজকে যারা বর্জনের কথা বলছেন, আমি বিএনপির কথা বলছি না, আমি আওয়ামী লীগের কথা বলছি না, যারা বর্জনের কথা বলছেন তারা যখন ক্ষমতা ছিল তখন তো ভারত থেকে পণ্য এসছে। তো আপনি বর্জন করবেন কেন? আমদানি বন্ধ করে দেন, আমদানি বন্ধ করতে বলেন। আপনি বর্জন করতে বললেই তো বর্জন হবে না। তো কারণ এখানে অনেক নিত্য প্রয়োজনীয় জিনিস আছে। আমাদের পেঁয়াজ হঠাৎ করে দাম বেড়ে যায়, তারপরে সেটা আমদানি করার পরে দাম কমে যায়। আমাদের কাঁচামরিচ 1000 টাকা করে কেজি হয়ে গেছে, সেটা আমদানি করার পরে কিন্তু কমে গেছে। বাজার একটা স্টেবিলিটি চলে আসছিল। তো সুতরাং পণ্য বর্জন বলতে কি বোঝায়, কেন বল? এটা যেটা বর্জন করার কথা সেটা তো বলছেন না। আর এর পিছনে অন্য কোনো কারণ আছে কিনা, যে আপনার কি মনে হয় এর মধ্যে কি রাজনীতি একটি বড় কারণ আছে? এটা রাজনীতি, এগুলি রাজনৈতিক ডায়ালগ, এগুলির মধ্যে কোনো বেজ নেই। এইসব কথার মধ্যে এগুলি বেজলেস কথাবার্তা, এগুলি রাজনৈতিক কথাবার্তা। আর আপনি যেটা বলছেন গণতন্ত্র, নির্বাচন, দেখেন বাংলাদেশের 53 বছরে কিভাবে নির্বাচন হবে এই পদ্ধতিটি এখনো কেউ কোনো রাজনৈতিক দল করতে পারেনি। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। কোন প্রক্রিয়া নির্বাচন হবে, কোন পদ্ধতিতে নির্বাচন, প্রতিটি নির্বাচনের পরেই কিন্তু কারচুপির অভিযোগ তোলে। এটা সঠিক হলেও আজকে 4টা নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার অধীনে হয়েছে, সেগুলি সারা বিশ্বে গ্রহণযোগ্যতা পেয়েছে। 14, 18, 24 গ্রহণযোগ্যতা পায়নি। আবার 96 সালের 15 ফেব্রুয়ারি গ্রহণযোগ্যতা পায়নি। আমি আগে আত্মসমালোচনা করি, আমাদের জাতীয় পার্টির সময় যে 2টা নির্বাচন হয়েছে সেগুলো কিন্তু গ্রহণযোগ্যতা পায়নি। তো তার মানে কেউ নির্বাচন পদ্ধতিটা নিয়ে মাথা ঘামায় না। আবার দেখেন আজকে গতকাল স্বাধীনতা দিবস গিয়েছে, স্বাধীনতা 53 বছরও কিন্তু আরেকটি ব্যর্থতা জনগণের সামনে চলে এসছে, যে সঠিক মুক্তিযোদ্ধাদের তালিকা, কে সঠিক কে বেঠিক। ভুয়া মুক্তিযোদ্ধা 2000, এখনও মুক্তিযোদ্ধা তালিকা শেষ হয় নাই। এখন বাংলাদেশে বর্তমানে 1,93,743 জন মুক্তিযোদ্ধা, তার মধ্যেও বিতর্ক আছে। যার বয়স হয়নি, মুক্তিযোদ্ধাদের তো একটা বয়স নির্ধারণ করে দেওয়া হয়েছিল। প্রথমে 13 বছর দেওয়া হয়েছিল, যে 1971 সালের 26শে মার্চে, পরে 1971 সেটা দেওয়া হয়েছিল 13 বছর, পরে 1971 সালের 30শে নভেম্বর সেটা দেওয়া হলো 12.5 বছর। তাহলে 12.5 বছর যদি মুক্তিযোদ্ধা হয়, আই ডু এগ্রি হলো। কিন্তু 75 সালে যে মেয়ের বিয়ে হয়েছে, যে ভদ্রলোক 75 সালে বিয়ে করেছে, তার ছেলেও মুক্তিযোদ্ধা, তার সন্তানও মুক্তিযোদ্ধা, এটা কিভাবে হয়? ইট ক্যান পসিবল? মুক্তিযোদ্ধাদের তালিকা এই পর্যন্ত করা হয় না, কিন্তু আমাদের হুসাইন মাহমুদ এরশাদ কিন্তু প্রথম তালিকাটি করেছেন, উনি শুরু করেছেন। তার পরবর্তী সরকারগুলো যদি ওইটাকে ধরেই জেলায় জেলায় কমিটি করা হয়েছে এবং উপজেলা পর্যন্ত কমিটি করা হয়েছে, সেই কমিটির বিরুদ্ধে আবার অ্যাপিল করা হয়েছে, এগুলি কিন্তু চলমান চলতেছে। কিন্তু
হুসাইন মাহমুদ এরশাদ কিন্তু মুক্তিযোদ্ধাদেরকে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা করে দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে মুক্তিযোদ্ধারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান। তিনি ৬৬টি জেলায় 5 কাঠা করে 101 টাকার বিনিময়ে মুক্তিযোদ্ধাদের জন্য অফিস করার জন্য জমি দিয়েছেন 101 টাকার বিনিময়ে, এবং প্রথম কনস্ট্রাকশন করার জন্য 1 কোটি টাকা বরাদ্দ দিয়েছিলেন। তিনি এই যে আজকে কলেজ গেট সরারদির অপোজিটে যে বিল্ডিংটা, এটাও তিনি কিন্তু বরাদ্দ দিয়েছিলেন মুক্তিযোদ্ধাদের জন্য। তিনি কিন্তু মুক্তিযোদ্ধাদের জন্য সর্বোচ্চ সম্মানের ব্যবস্থা করেছিলেন। আজকে মুক্তিযোদ্ধারা কে মুক্তিযোদ্ধা না, অনেক মুক্তিযোদ্ধা মারা গিয়েছে, সম্মান ছাড়াই মারা গিয়েছে। তাদের তালিকা কখনো নাম উঠেছে, কখনো তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আবার হুসাইন মাহমুদ এরশাদ আরেকটা জিনিসও করেছিলেন, যে বিগত সরকারের আমলে যেসব মুক্তিযোদ্ধা অহেতুক মিথ্যে মামলা সাজাপ্রাপ্ত ছিল, তিনি তাদেরও সাজা ক্ষমা বা মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, এই কথাও তিনি বলেছিলেন এবং তাদেরও ক্ষমা মওকুফ করে দিয়েছিলেন। কিন্তু তিনি যথেষ্ট করেছেন। তিনি আমাদের অনেক মুক্তিযোদ্ধার নামে বাড়ি দিয়েছেন, 7 জন বীর শ্রেষ্ঠ নামে কিন্তু বাড়ি দিয়েছেন উনি। আমাদের যে 7 জন বীর শ্রেষ্ঠ ছিল তা ওনাদের নামে বাড়ি দিয়েছেন। তো আজকে উনি যেটা শুরু করেছেন, আমার ভাই একটা কথা আমার ভাইকে বলি আমি, যে উনি বলেছেন যে এরশাদের কথাটা বলেছেন, উনি ক্ষমতা কিভাবে নিয়েছে শুনেন। আপনারা নির্বাচন করেছেন, নির্বাচন নিয়ে আমরা অনেক কথা বলি, আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমরা নির্বাচনে, কারণ আমরা জানি 91-র পরে যেখানে সাংবিধানিক সরকার এসেছে, সাংবিধানিক সরকার পরিবর্তনের একটি রাস্তা আছে, সেটি হচ্ছে নির্বাচন। নির্বাচনের কোনো বিকল্প